আজকে পুজোর ছুটির শেষ দিন এবং কালকে থেকে আবার রেগুলার জীবনযাত্রায় ফিরে যেতে হবে, কিন্তু তার আগে আমি তোমাদের থ্যাংক ইউ বলতে চাইবো। তার কারণ আমাদের লাস্ট লং ফর্ম ভিডিওতে আমি আশা করেছিলাম 1000 মতো হয়তো ভিউজ ম্যাক্সিমাম আসবে, কিন্তু তাতে আমরা 7000-এর ওপর ভিউজ পেয়েছি এবং অনেক নতুন সাবস্ক্রাইবারও আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছে। তো যাই হোক, এই ভিডিওর টপিক হলো যে পুজোর ছুটিতে আমি কি বই পড়েছি। তো বই পড়ার আগে যে জিনিসটা অবশ্যই উল্লেখ করতে হবে সেটা হচ্ছে এই ম্যাগাজিনস বা পূজাবার্ষিকী সংখ্যা। তো বেশিরভাগটা সময় আমি এবার পূজাবার্ষিকী পড়েই কাটিয়েছি। প্রথমে যদি কথা বলি পূজাবার্ষিকী আনন্দমেলা নিয়ে, তাহলে তোমরা এবার জানোই এবার এখানে কমিক্স খুবই ভালো কোয়ালিটির করা হয়েছে, সাথে ছোট গল্প এবং উপন্যাসও কিন্তু বিগত কয়েক বছরের তুলনায় আমার তো খুবই ভালো লেগেছে। এরপর যদি কথা বলি শারদীয়া অরণ্যমন নিয়ে, আমার মনে হয় অত্যন্ত আন্ডাররেটেড একটা শারদীয়া এডিশন। আর এখানে অত্যন্ত ম্যাচিওর কোয়ালিটির কিছু গল্প, বড় গল্প, উপন্যাস দেওয়া হয়েছিল, আমার পড়ে খুবই ভালো লেগেছে। বেশ আলাদা টাইপের টেস্ট। আমার মনে হয় আগামী দিনে এর ভেতর থেকে বেশ কিছু গল্প অরণ্যমন পাবলিশারের বইতেও ইনক্লুড করা হবে, আমার খুবই ভালো লেগেছে। আর ফাইনালি কথা বলতেই হবে শারদীয়া কিশোর ভারতী নিয়ে। এখানে আমি এত পরিমাণ গল্প পেয়েছি, প্রচুর ছোট গল্প আসলে দেওয়া হয়েছে এবং ভালো লেগেছে যে খুবই মিক্সড জনরার, মানে সামাজিক রয়েছে, কিছু শিশু টাইপের কিশোর গল্প রয়েছে, রীতিমতো ভালো ভৌতিক এবং অলৌকিক রহস্য গল্প এখানে আমি পেয়েছি। তো কিশোর ভারতী পড়ে আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, এবার আমরা কথা বলি আসল বই নিয়ে, কিন্তু তার আগে অনেকের প্রশ্ন থাকে যে বইগুলো কি করে কিনতে পারবো। তো বাংলা বইয়ের ডিরেক্ট লিঙ্ক দেওয়ার একটু সমস্যা রয়েছে। যাই হোক, ইংলিশ বইগুলোর লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশানে মেনশন করে দেবো, তো সেখান থেকে গিয়ে তোমরা কিনতে পারবে। প্রথমে কোন বইটা নিয়ে কথা বলা যাক, চলো এটা নিয়ে কথা বলি। নির্বাচিত রহস্য উন্মোচন। তো এটা আমি আমার লাস্ট ভিডিওতে দেখেছিলাম। এটা আসলে আমাদের একজন ফলোয়ার লিখেছেন যার নাম সপ্তর্ষি সামন্ত, এবং এখানে কিছু প্যারানর্মাল, অলৌকিক, ভৌতিক এবং হালকা ডিটেকটিভ জনরার গল্প দেওয়া হয়েছে, কিছুটা অ্যাডভেঞ্চার রয়েছে এবং লেখকের বয়স কিন্তু 17 না 18, মানে সে একেবারেই এখনও টিনেজার রয়েছে, কিন্তু তবুও তার লেখনী আমার ভালো লেগেছে। মানে ভাষাগান খুবই ভালো। হ্যাঁ, প্লট হয়তো খুব একটা এখানে কিছু মাইন্ড ব্লোয়িং ছিল না, কিন্তু অ্যাজ আ বিগিনার ফার্স্ট টাইম লেখা হিসাবে আমার মনে হয়েছে যথেষ্ট ভালো সম্ভাবনাময় লেখক সে। তো আমি এটাকে কোনো রেট করবো না, যেহেতু সে আমাকে খুবই ভালোবেসে বইটা পাঠিয়েছে। এরপর আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বই, আ রুম অফ ওয়ান্স ওন, ভার্জিনিয়া উলফের লেখা। আমার মনে হয় এটা ইংলিশের মাস্টার্স সিলেবাসে যারা গ্র্যাজুয়েশন করছে বা পোস্ট গ্র্যাজুয়েশন করছে তারা জানবে। তো এটা কিন্তু কোনো নভেল নয়, এটা একটা নন ফিকশন। তো একবার হয়েছিল কি, মহিলা লেখিকাদের নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য ভার্জিনিয়া উলফকে একটি সেমিনারে ডাকা হয়েছিল এবং সেখানে গিয়ে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সেটাকেই এই বইয়ে উল্লেখ করা হয়েছে। আর আমার জীবনে পড়া হয়তো সবচেয়ে কঠিন বই এটা, এবং আমি অনেস্টলি বলবো হয়তো আমি বইটা সম্পূর্ণ অর্থ উদ্ধার করতে সক্ষম হইনি, কারণ ইংলিশটা হ্যাঁ কমপ্লিকেটেড, মারাত্মক কমপ্লিকেটেড বলবো না, কিন্তু যে কনটেক্সটগুলো এখানে উল্লেখ করা হয়েছে আমার মনে হয় সেটা বোঝার জন্য আমাকে বারবার পড়তে হবে, এবং একবার পড়ে বইটা হবে না, হয়তো আমাকে আবার ওই বইটা পড়তে হবে। আগেন যদি কিনতে চাও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এরপরে ওকে, এই বইটা নিয়ে কথা বলি। সুপারম্যান বার্থরাইট, মার্ক ওয়েডের লেখা। তো যদি তোমরা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার হও তাহলে জানবে আমি কমিক্স পড়তে অত্যন্ত ভালোবাসি। হয়তো এখানে দেখতে পারবেন আমি কালেক্টিবলসও সংগ্রহ করে নিই মাঝে মাঝে। ইয়েস, ব্যাটম্যান, সুপারম্যান, এইসব বিষয়ে আমার আগ্রহ অত্যন্ত বেশি। তো এখানে কি করা হয়েছে, সুপারম্যানের যে অরিজিন স্টোরি সেটাকে আধুনিকভাবে ভাবা হয়েছে, মানে একদম নতুন অরিজিন স্টোরি। আর এখানে আমার যে জিনিসটা ভালো লেগেছে যে তোমরা যদি সুপারম্যানের সম্পর্কে বেসিকও জানো, তো সুপারম্যানের অল্টার ইগোকে ক্লার্ক কেন্ট, যে পেশায় সাংবাদিক, কিন্তু এখানে দেখানো হয়েছে যে সাংবাদিকতাটা কিন্তু সে নিজেকে লোকানোর জন্য করে না, সে সত্যি মানুষের দুঃখ বেদনাকে জনসমক্ষে তুলে ধরার জন্য প্যাশনেট, এবং তার এই জার্নালিজম নিয়ে একটা আলাদাই চ্যাপ্টার রাখা হয়েছে। আর আর্টওয়ার্ক নিয়ে তো কোনো কথা বলার দরকারই নেই, ফেনমেনাল, ব্রেথ টেকিং আর্টওয়ার্ক এখানে দেওয়া হয়েছে। আমি হাইলি রেকমেন্ড করবো, যদি কেনার মতো বাজেট থাকে নিশ্চয়ই তোমরা গিয়ে পড়তে পারো। এরপর আমি যে বইটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে দ্য ক্যাট হু সেভড বুকস বাই সাসুকে নাৎসুকাওয়া। আমি জাপানিজ বই পড়তে খুবই ভালোবাসি, ওভারঅল জাপান নিয়েই আমার একটা মনে আলাদাই আগ্রহ রয়েছে। তো এই বইটার থিম হচ্ছে একজন বালক আছে বা টিনেজার বলতে পারো, যে অনাথ, আর সে তার দাদুর সাথে থাকতো, কিন্তু রিসেন্ট দাদু মারা গেছে। এখন দাদু একটা সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান চালাতো, এখন সে সেই বইয়ের দোকানটার মালিকানা পেয়ে গেছে। আর এমন সময় হয়েছে কি, কিছুদিনের ভেতরে একটা কথা বলা বিড়ালের আবির্ভাব ঘটেছে, যে তাকে নির্দেশ দিচ্ছে যে চলো কিছু বই উদ্ধার করতে হবে। এটাকে এক প্রকার আমি স্যাটায়ার লেখা বলতে পারি, মানে তাদের এখানে অ্যাটাক করা হয়েছে যারা শুধু বই কালেক্ট করে কিন্তু কেনে না,
আই প্রমিস আমি বই কালেক্ট করি, বই কিনি। যদি প্রথমবার তোমরা কোনো ইংলিশ বই পড়তে চাও, নভেল পড়তে চাও, এটা হয়তো তোমাদের লিস্টে থাকতে পারে। এরপরে আমি কথা বলতে চাই এই বইটা নিয়ে, রঘু ডাকাত কমিক্স। রঘু ডাকাত রিসেন্টলি দেবের সিনেমাও বেরিয়েছে, হ্যাঁ কিছুটা তার উপরে আধারিত। যোগেন্দ্রনাথ গুপ্তের আইকনিক কাহিনীর ওপর বেস্ড করে এই কমিক্সটা লেখা হয়েছে, যদিও রঘু ডাকাত বাস্তবেই এক চরিত্র ছিলেন। এবং ওভারঅল আমার কিন্তু কমিক্সটা পড়ে স্টোরি লাইন খুবই ভালো লেগেছে। কিন্তু আর্টওয়ার্ক নিয়ে যদি কথা বলি, হ্যাঁ আর্টওয়ার্ক কালারিং এখানে যথেষ্ট ভালো ছিল, কিন্তু কোনো কোনো জায়গায় আমার একটু ইমপারফেকশন ধরা পড়েছে, মানে সেটা আর একটু বেটার করা যেতে পারতো। আর সাথে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে একটু এআইয়েরও এখানে ব্যবহার করা হয়েছে। আগেন আমি শিওর না, তো আমি এটাকে কনফার্ম করে বলতে পারছি না, কিন্তু আর্টওয়ার্ক এখানে ওভারঅল আমার মনে হয় বেটার করা যেতে পারতো। বাকি যদি সেই সব নিয়ে তোমাদের কোনো বিশেষ চিন্তা না থাকে, তাহলে 150 টাকার কমেও এই বইটা তোমরা পেয়ে যাবে। আর ফাইনালি যে বইটা নিয়ে আমি কথা বলবো, আমি ইচ্ছে করে এই বইটা সবার লাস্টে রেখেছি, কারণ এই বইটা আমার পড়ে অত্যন্ত ভালো লেগেছে। সেটা হচ্ছে পটচিত্র নরক, রিওনোসুকে আকুতাগাওয়ার লেখা। শেখর মৈত্র অনুবাদকের নাম, আনন্দ পাবলিশারের তরফ থেকে আসছে, কিন্তু আনফর্চুনেটলি বইটা আর প্রিন্ট হয় না। আমি জানি না কেন বইটা প্রিন্ট হয় না, হয়তো হিট হয়নি, কিন্তু আমার মনে হয় বইটা আবারও প্রিন্ট হওয়া দরকার, কারণ এটা আমার লাইফে পড়া ওয়ান অফ দ্য বেস্ট ট্রান্সলেটেড বুকস এভার। কী করে বোঝাবো, মানুষের মনস্তত্ত্বের এতটা গভীরে এখানে যাওয়া হয়েছে এবং এত সুন্দরভাবে সেই ভাষাকে বর্ণনা করা হয়েছে, যা তোমরা না পড়লে বিশ্বাস করবে না। ভালো লেগেছে এখানে যে ট্রান্সলেশন করা হয়েছে, তার কোয়ালিটিও দুর্দান্ত। এখানে 3টে গল্প ছিল যা আমি অ্যাকচুয়ালি আগেই পড়েছিলাম, যার নাম ছিল দ্য লাইফ অফ এ স্টুপিড ম্যান। সেখানে ইংলিশ অনুবাদ ছিল পেঙ্গুইন পাবলিশারের তরফ থেকে, এবং এখানে কিন্তু আমি বাংলা অনুবাদ পড়ার পরে বুঝেছি বাংলা অনুবাদও একদম নিখুঁত করা হয়েছে। মানে সত্য কী, সত্যর আসল ডেফিনেশন কী, এক একজনের চোখে সত্য এক এক রকম হতে পারে, সেই নিয়ে এক অভূতপূর্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে। এবং এই কাহিনীর ওপরই বাই দ্য ওয়ে বেসড করে রশমান সিনেমা ডিরেক্ট করেছিলেন সত্যজিৎ রায়ের অন্যতম বিখ্যাত বন্ধু, জাপানিজ ফিল্ম ডাইরেক্টর আকিরা কুরোসাওয়া। যদি বইটা জোগাড় করতে পারো, প্লিজ গিয়ে কোথাও থেকে সংগ্রহ করো, পড়লে কোনো দিনই হতাশ হবে না। তো এই ছিল কিছু বই। এই মাসে আমার মনে হয় না যে আমি খুব বেশি বই পড়তে পারবো, কারণ নভেম্বর মাসটা ওভারঅল আমি খুবই ব্যস্ত থাকবো। বাট তবুও যা কিছু টুকটাক যদি পড়ি, বা যদি কোনো নতুন কোনো হল ভিডিও আসে, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। বাই দ্য ওয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।